Assalamu alaikum everyone. Welcome to Bangladeshi Mathematicians Worldwide. Today's episode is really special because আমি যার ইন্টারভিউ নিচ্ছি সে আমার পার্সোনাল একজন রোল মডেল অ্যান্ড ইন্সপিরেশন। সো আই এম রিয়েলি প্রাউড টু ফিচার হার ইন দিস শো। অ্যান্ড আমি যার ইন্টারভিউ নিচ্ছি সে হচ্ছে নুজহাত নুয়েরি খান রিভু আপু। আপু হচ্ছে পিএইচডি স্টুডেন্ট অ্যাট ইউনিভার্সিটি অফ আয়োয়া, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। তো আরো ডিটেলস আমরা হচ্ছে আপুর কাছ থেকে জানলেই ভালো। সো আপু, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছো আর তোমার সম্পর্কে একটু বলো, ইউনিভার্সিটি অফ আয়োয়াতে যাচ্ছ, কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফার্স্ট অফ অল আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড আমি আসলে আমার ক্লাস শুরু হবে তো অগস্টে, তো আই এম ভেরি এক্সাইটেড। আর এই তো আমার ডিপার্টমেন্ট, আমার যে ডিপার্টমেন্টটা মেজরটা ওটা বেসিক্যালি ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স এর আন্ডারে পড়ে। বাট আমার মেজরটার নাম হচ্ছে গিয়ে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেস। আর আমি হচ্ছে এই যে আমার ক্লাস শুরু হবে, আমার ওরিয়েন্টেশন 12 অগস্ট, ফল 2024 সেশনের জন্য যাচ্ছি, তো অনেক এক্সাইটেড, দেখা যাক কি হয়। আই থিঙ্ক ইনশাআল্লাহ ইট উইল বি গ্রেট। এন্ড তো আমরা যদি ইন্টারভিউ একদম শুরুর দিকে চলে যাই, তো প্রত্যেকে আমি হচ্ছে জিজ্ঞেস করি যে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলতে। তো তোমার স্কুল আর কলেজ লাইফ সম্পর্কে যদি আমাদেরকে একটু শেয়ার করতে। আচ্ছা, আমার স্কুল কলেজ দুইটাই হচ্ছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। তো সেম ক্যাম্পাসেই ছিলাম, অলমোস্ট সেম মানুষজনের সাথেই ছিলাম 12 বছর। অ্যান্ড স্কুল কলেজের এক্সপিরিয়েন্স খুবই ভালো। মানে স্কুল কলেজ থেকে মানে আমার যে ম্যাথে আসার ফাউন্ডেশনটা বা ম্যাথ এত পছন্দ করি, ওটার ফাউন্ডেশনও বেসিক্যালি স্কুল থেকে, ক্লাস 7-8 থেকে। ধরো যখন ম্যাথ ম্যাথ শুরু হয়, যেটা অ্যালজেব্রা, দেন হচ্ছে জিওমেট্রি। হ্যাঁ, তো আমার তখন থেকে ম্যাথ অনেক পছন্দ ছিল। দো আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছি, বাট থাকে না যে যদি এই এই ইঞ্জিনিয়ারিংটা না হয় তাহলে আমি শিওর, মানে সবাই জিজ্ঞেস করতো তুমি কি পড়বা, আমি ম্যাথে পড়বো। বা এমন ছিল ক্লাস 7-এ থাকতে আমার বাসায় আমি এরকম আম্মুকে বলতাম যে ইস, আমার মানে আমার ফুল টেবিল যদি শুধু ম্যাথ বই থাকতো, অন্য কোনো বই না থাকতো, মানে আই ওয়াজ সো এক্সাইটেড ম্যাথ ক্লাস নিয়ে, ম্যাথ সলভ করা নিয়ে। দো আমরা যে ম্যাথ আসলে মেজর করি আর যে ম্যাথ ওই 7-8-এ ছিল, দুটো অনেক ডিফারেন্ট। বাট ওই সময় থেকে আমি ম্যাথ অনেক বেশি পছন্দ করতাম আসলে। তো হ্যাঁ, এই তো। অনেক ভালো লাগলো যে তোমার অনেক আর্লি লাইফ থেকে হচ্ছে ম্যাথে প্যাশন ছিল। তো ইউজুয়ালি আমরা জানি বাংলাদেশে আসলে সোসাইটাল স্ট্রাকচারে আমরা জানি যে ডক্টরস এন্ড ইঞ্জিনিয়ারসদেরকে অনেক প্রায়োরিটাইজ করা হয় when it comes to career opportunities। তো তোমার ক্ষেত্রে তুমি যেটা বললা যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, বাট আলটিমেটলি এখন তুমি পরে হচ্ছে ডিইউ ম্যাথমেটিক্স চুজ করো। তো হুম তোমার হুম। ক্ষেত্রে আসলে অ্যাডমিশন জার্নিটা কিরকম ছিল? মানে এরকম কি ছিল যে না আমি হার্ট ব্রোকেন হয়ে ইঞ্জিনিয়ারিং ডিচ করে পরে হচ্ছে এখন আমার ম্যাথমেটিক্স এ নিতে হবে, নাকি তুমি আগে থেকে অনেক এক্সাইটেড ছিলা যে না দিস ইজ সামথিং আই এম ডুইং এন্ড আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট? এটা নিয়ে যদি একটু বলতা, কারণ দেখা যায় যে অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগে when it comes to হুম হুম। mathematics. হুম। আচ্ছা, আম, আমার যেমন আমি পরীক্ষা দিয়েছিলাম জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, সাস্ট আর আহসানুল্লাহ। আমার বুয়েটে বাদে বাকি সবগুলাতেই আসছে। এখন বাকিগুলোতে তো ধরো কম্পিউটার সায়েন্স আসছে। আর ডিউতে হচ্ছে যে পজিশন ছিল ওটাতে আমি, আমার চয়েস লিস্ট অনুযায়ী প্রথমে ছিল 5টা ইঞ্জিনিয়ারিং আর এরপরেই ছিল ম্যাথ। তো আমার পজিশন ওয়াইজ ওগুলো আসতো না, আমি বুঝছি যে ম্যাথই আসবে। তো এখন আমার তো প্রবলেম নাই, ম্যাথ পড়বো, আমি এক্সাইটেড মোটামুটি। আচ্ছা ঠিক আছে, মানে আমার তো অলওয়েজ ইটস লাইক 50-50, ইদার কম্পিউটার সায়েন্স বা ট্রিপল ই এরকম কিছু পড়বো, অথবা আমি ম্যাথে পড়বো। মানে আমার আর পার্সোনালি কিছু পড়ার ইচ্ছা ছিল না। কিন্তু আমু বাবা তো বাসার যে প্রেশারটা থাকে না, যে আচ্ছা তোমার থেকে এত কিছু এক্সপেক্ট করছি। মানে আমার এইচএসসি রেজাল্ট ওয়াজ টু গুড, আমি ঢাকা বোর্ডে 60তম হয়েছিলাম। তো ওটার কারণেও হচ্ছে এক্সপেকটেশনস তো খুবই স্বাভাবিক, মা বাবার হবেই। তারপর যখন বুয়েট হয় নাই, তো বাসায় তো ডিজাস্টার অবস্থা, মানে আমি যা হার্ট ব্রোকেন ছিলাম, বিকজ আই কুড নট মানে ফুলফিল দেয়ার ড্রিম। আমার এরকম ফিল হতো যে তারা চাইছে তাদের মেয়ে ইঞ্জিনিয়ার হোক, মেয়ে ইঞ্জিনিয়ার হতে পারতেছে না। এছাড়া আমার পার্সোনালি খুব যে একটা দুঃখ ছিল, মানে আমার অলওয়েজ ইটস লাইক 50-50 ছিল। তো অ্যাডমিশন জার্নি অনেক টাফ ছিল, যদি ওইভাবে বলি যে আম্মু বাবার ড্রিম ফুলফিল হয় নাই। আমার সেকেন্ড ইয়ার পর্যন্ত আমাকে খোটা বেড়ে গেছে, তুমি তো ইঞ্জিনিয়ার হইলে না। এবার যখন বুঝছে, আমি সবসময় বলতাম যে দেখো, ম্যাথে পড়ে আমি ইঞ্জিনিয়ারদের পড়াবো, হ্যাঁ। আমি প্রাইভেটে বলো পাবলিকে বলো, আমার রেজাল্টের উপর ডিপেন্ড করে আমার আন্ডারে 500টা ইঞ্জিনিয়ার পড়বে, আমার ম্যাথ ছাড়া ওরা কাজ করতে পারবে না। তো তখন যখন বুঝাইছি বাসায়, অ্যান্ড আম্মু তো বুঝতো যে আমি ম্যাথ কত পছন্দ করি, তো তখন দে ওয়ার সাপোর্টিভ, মানে তখন থেকে দে ওয়ার সাপোর্টিভ। আর মানে এই তো, মানে তখন থেকে আর ফ্যামিলি মেনে গেছে, আর আমি তো অলওয়েজ ম্যাথ পছন্দই করতাম। গ্রেট।
আচ্ছা, তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি তোমাকে করব। বেসিক্যালি ইন্টারভিউ শো এর মেইন মোটিভেশন আমার ক্ষেত্রে ছিল যে আমরা আমাদের দেশে দেখি যে মেয়েদেরকে হয়তো বা কিছুটা একটু আন্ডারমাইন করা হয় when it comes to STEM career. Even though girls are really doing well, আমরা তাদেরকে ঠিকমতো অ্যাকনলেজ করি না। তো তোমার যে স্টেম ক্যারিয়ারের জার্নি, ধরো তুমি বিকারনেসায় ছিলা, এখন তুমি ইউনিভার্সিটি অফ আইওয়াতে পিএইচডি করতে যাচ্ছ, এত লম্বা সময়ে তুমি কি কোনো জেন্ডার বেসড কিছু অবজারভেশন তোমার আছে কিনা, কোনো জেন্ডার ডিসপ্যারিটি, আর তোমার এরকম মনে হয়েছে কিনা যে ইভেন ইফ ইউ আর গুড পারফর্মার, তোমাকে কেউ প্রপার অ্যাকনলেজমেন্টটা দিচ্ছে না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। মানে ধরো প্রথম যেটা মানে আমার নট আমার মানে ডিরেক্ট ফ্যামিলি মেম্বাররা, বাট অনেকে থাকে না, প্রথম শুনে আচ্ছা মেয়ে ম্যাথে পড়বে, মানে ওরা ধরেই না মেয়ে মানে সে ডক্টর হবে, তাদের ব্রেন মুখস্থর জন্য ভালো কাজ করে, ম্যাথ ফিজিক্স দিস আর টেকনিক্যাল সাবজেক্ট, দিস আর নট ফর গার্লস। তো আমার দেন যখন পড়া শুরু করলাম, রেজাল্ট আসলো 1-2 ইয়ারে, তারপর বুঝছে যে না আসলে ও এটার জন্যই আমি ওই দিকে গেলে ভালো করতাম না। আর এছাড়া আমি যদি বলি, হ্যাঁ, এই অলিম্পিয়াড গুলাতে যদি বলো, মানে মেয়েদের প্রপোর্শন তো কম থাকে স্বাভাবিক। আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট যদি বলি বা ফিজিক্স ডিপার্টমেন্ট বলি, আমার ব্যাচে 20%ও মেয়ে ছিল না ম্যাথের। তো ওই হিসাবে ওরা না এইভাবে চিন্তা করে বলে যে হ্যাঁ মানে 10টার মধ্যে মাত্র, যে 10টার মধ্যে 2টা মেয়ে, বিকজ আমরা মানে 100টার মধ্যে 20টা মেয়েও না, তাহলে তো 10টার মধ্যে 2টা মেয়ে, প্রপোর্শনালি তো ইটস কারেক্ট। এরকম তো অলিম্পিয়াডে গেলেও দেখা যায় প্রপোর্শনালি মেয়েরা একটু কম থাকে। তো ওই কথাটা মানুষ বলে যে মেয়েরা ম্যাথ পারে না, উইচ ইজ ভেরি রং। মানে আমার ব্যাচের ফার্স্টও কিন্তু একটা মেয়ে, বা আমি মেয়ে হিসেবে যে দেখতেছি, মানুষ বলে এমনি এমনি, বাট এটাকে মানে কারো প্রায়োরিটি দেওয়া উচিত না। আমার এখানে মনে হয় না যে ছেলে মেয়ে কোনো ম্যাটার করে। যে বুঝে পড়বে সে ভালো করবে, ইট ডাজন্ট ম্যাটার সে মেয়ে না ছেলে। আর অলিম্পিয়াডেও সেম আসলে। আমার জন্য খুব হেল্পফুল ছিল কি, আমি আসলে স্কুল কলেজে কখনো কোনো অলিম্পিয়াড করি নাই। তো ভার্সিটিতে উঠে আমার পক্ষে যে কয়টা অলিম্পিয়াডে জয়েন করা পসিবল ছিল আমি জয়েন করার চেষ্টা করেছি। তো দেখা গেছে যে আমাদের ডিপার্টমেন্টে যে ওমেন্স অলিম্পিয়াডটা হয়, ওটা অনেক হেল্পফুল ছিল। ওখান থেকে আসলে ফিগার আউট করা যায় যে অ্যাকচুয়ালি কারা ম্যাথ বুঝে পড়তে পছন্দ করে। আর হচ্ছে এমনিতে যে ন্যাশনাল অলিম্পিয়াড বা বিভিন্ন ভার্সিটি অর্গানাইজ করে যে অলিম্পিয়াড গুলা, তো ওখানেও তো ধরো প্লেস আসছে। তো তখন হচ্ছে, হ্যাঁ আচ্ছা, তখন মানুষ মানছে যে না, আচ্ছা মেয়েরাও তো আসতেছে, তার মানে মেয়েরাও পারে। মানে সবার ধারণা ছিল আচ্ছা 10টা প্লেসই ছেলেরাই পাবে। ইটস নট লাইক দ্যাট। মেয়েরাও ভালো করে আসলে, ছেলে মেয়ে ম্যাটার করে না, যে বুঝে পড়বে সে ভালো করবে, আমি এটা মানি। ওকে, সো তুমি যেহেতু অলিম্পিয়াডের কথা বললা, আমি ইন্টারভিউ কোয়েশ্চেন রেডি করার সময় তোমার প্রোফাইল চেক করতেছিলাম, এন্ড আমি দেখতেছি কি যে আল্লাহ, ওর কি মানে এত প্রাইস কেন, সব জায়গায় পজিশন ছিল, মানে জাস্ট পজিশন 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 সব অলিম্পিয়াডে। তো এখন হচ্ছে যে ফিউচার যারা ম্যাথমেটিশিয়ান, তারা অফকোর্স অনেক অলিম্পিয়াডে পার্টিসিপেট করবে আন্ডার গ্র্যাড হুম। লেভেলে। তো তোমার সাজেশন কি হবে, সেটা রিসোর্সেস হোক বা কিভাবে অলিম্পিয়াডে ভালো করা যায়, যাতে ওরা হচ্ছে তোমার মতো এরকম পজিশন পেতে পারে? আম, আচ্ছা আমি আসলে যখন আমি শুরু করি, আমার ফার্স্ট ইয়ারে আসলে কোনো কিছু পাইনি, কারণ বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে অলিম্পিয়াড করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দুইটার পড়ালেখা কারো যদি ক্লিয়ার থাকে, এই দুইটার কনসেপ্ট কারো যদি ক্লিয়ার থাকে, তাহলে আসলে সে অলিম্পিয়াডে ভালো করবে, সে যদি বুঝে পড়ে। প্লাস হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে টপিক গুলা, ওগুলার তো আমাদের একটা বই মেইনলি ফলো করে ডিপার্টমেন্টে। তো ওখানে আমাদের দেখবা যে কারিকুলামে তো 5টা 6টা বই দেওয়া থাকে না। বাকি যে বইগুলা, ওগুলা থেকেও যদি একটু কনসেপ্ট গুলো বুঝে পড়ার চেষ্টা করে, আমার মনে হয় ওটা এনাফ রিসোর্স। আর আরেকটা হচ্ছে অবশ্যই প্রিভিয়াস অলিম্পিয়াডের কোশ্চেন গুলো দেখতে হবে, ওগুলো সলভ করার চেষ্টা করতে হবে, অবশ্যই অ্যান্সার না দেখে নিজে থেকে সলভ করার চেষ্টা করতে হবে। এন্ড এর থেকেও যদি হায়ার লেভেলে কিছু করতে চায়, তাহলে ইন্টারন্যাশনাল যে অলিম্পিয়াড গুলো হয় আন্ডার গ্র্যাড লেভেলের, সেগুলোর কোশ্চেন দেখতে পারি। সেগুলোর কোশ্চেন ইন্টারনেটে সলভ সহই পাওয়া যায়, বাট আমি বলবো অবশ্যই মানে নিজে যেন আগে চেষ্টা করে, দেন না পারলে বা একদমই যদি না হয় তখন সলভ করলে বেটার। আর গ্রুপ স্টাডি মানে যারা ইন্টারেস্টেড সবাইকে নিয়ে না, যারা অলিম্পিয়াডের লাইনে যাইতে ইন্টারেস্টেড, তারা যদি একসাথে বসে প্রবলেম সলভ করে, এটা খুবই হেল্পফুল। ডিসকাস করা যায়, তো এক একজনের মাথায় এক একটা আইডিয়া আসতেছে, ওই আইডিয়াটা আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে তোমার মাথায় আসলো, তো ওটা তুমি যখন মানুষের থেকে শুনবা, আমার মনে হয় ওটা অনেক হেল্পফুল হয়।
ওকে, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অলিম্পিয়াড যেহেতু একটু একাডেমিক্স বেসড বা একটু কন্টেস্ট টাইপের, এটার চেয়ে আরেকটু রিগোরাস লেভেলে যদি আমরা যাই তাহলে হচ্ছে রিসার্চ। তো তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স হুম। সম্পর্কে যদি একটু বলতা। তোমার অনার্স প্রজেক্ট হতে পারে, ইভেন তুমি ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স কনফারেন্সে পার্টিসিপেট করে আসছো। তো ওভারঅল তোমার রিসার্চ জার্নিটা আসলে কিভাবে শুরু হয়? আচ্ছা, না, আমার রিসার্চ জার্নি বেসিক্যালি শুরু হচ্ছে ফোর্থ ইয়ারে এসে। অ্যান্ড আমি রিয়েলাইজ করছি আরো আগে থেকে শুরু করা উচিত। আমার জুনিয়রদের জন্য অবশ্যই আমার এটা সাজেশন থাকবে, চেষ্টা করবা থার্ড ইয়ার থেকেই মোটামুটি শুরু করার। আর ফোর্থ ইয়ারে অনার্স প্রজেক্ট দিয়ে শুরু হয় আমার। প্রজেক্টের সুপারভাইজার ছিল কামরুজ্জামান স্যার। আর আমার মাস্টার্সের থিসিস সুপারভাইজারও ছিলেন হচ্ছে কামরুজ্জামান স্যার। সো স্যারের হাত ধরে আসলে আমার রিসার্চ জার্নি। রিসার্চের জন্য আমি যদি বলবো যে পেপার পড়তে হবে প্রচুর ভালো। মানে পেপার পড়তে থাকলে দেন তোমার আইডিয়া হবে আসলে যে রিসার্চটা কিভাবে করতে হবে, বা শুরু কিভাবে করব, বা কি টপিক নিয়ে আমি ইন্টারেস্টেড সেটার জন্য অনেক পড়তে হবে। ওকে, তো তুমি হচ্ছে তোমার হোল আন্ডারগ্রেড লাইফ বলো মাস্টার্স বলো, অনেকটা সময় ছিল যেখানে তুমি অলিম্পিয়াড রিসার্চ এন্ড আরো অ্যাক্টিভিটিজে অ্যাফিলিয়েটেড ছিলা। তো সেখানে হুট করে আসলে পিএইচডির মতো একটা বড় ডিসিশন তুমি কিভাবে নিয়েছো? এন্ড পিএইচডির জন্য তো অনেকগুলো স্টেপ পার করতে হয়, জিআরই, টোফল, এসওপি লেখা। তো তোমার আসলে পিএইচডি মোটিভেশনটা কিভাবে স্টার্ট হয়? মানে তুমি কি অনেক আগে থেকেই জানতা যে হ্যাঁ আমি ম্যাথমেটিক্সে আন্ডারগ্রেড করছি এন্ড ইন ফিউচার আমি এইখানে হচ্ছে হায়ার স্টাডিজ করবো, সো বাইরে আমি অ্যাপ্লাই? আচ্ছা, আমার জন্য আসলে আমার সবসময় একাডেমিয়াতে থাকার ইচ্ছা ছিল। আই ওয়ান্ট টু বি আ প্রফেসর। আমার ম্যাথ পড়াতে খুব ভালো লাগে। মানে আমি যখনই সুযোগ পাইছি, কলেজে বলো, তার থেকে একটু ছোট স্টুডেন্টদের পড়াতাম। আন্ডারগ্রাড লেভেলে আমি কলেজের স্টুডেন্টদের পড়াইছি। আমার সবসময় ম্যাথ পড়াতে খুব ভালো লাগে। তো ওইটা আহ, ধরে আমি আসলে জানি যেহেতু আমি একাডেমিয়াতে থাকতে চাই, তো হায়ার স্টাডিজ তো মানে ইজ আ মাস্ট। ওইটা থেকেও অ্যান্ড আমার মনে হয় আমি যেহেতু এটাতে ইন্টারেস্টেড, পিএইচডি করলে ওই এরিয়াটা আমার আরো ক্লিয়ার হবে। মানে আমি আরো ভালোভাবে মানুষকে জানাতে পারবো, আমি যেটা জানি আমার নিজের ক্লিয়ার আইডিয়া থাকবে। তো এই কারণে আর কি পিএইচডি করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকেই আসলে আমার টার্গেট এটাই ছিল যে আমি পিএইচডি করব। তো আর হ্যাঁ, এটার স্টেপস গুলো আমি যদি বলি, আমি শুরু করেছিলাম অনার্স এর পরে। অনার্স ফাইনাল দিয়ে তারপরে আমি মাস্টার্স আর হচ্ছে এই বাইরে যাওয়ার প্রিপারেশন প্যারালালি নেই। আমার মাস্টার্স শেষ হচ্ছে এই যে মে 2024-এ। আর এই তো ইনশাল্লাহ জুলাইয়ে চলে যাচ্ছি। ওকে, তো আমরা হচ্ছে জিআরই টোফেল বলো বা হচ্ছে এগুলোর প্রিপারেশন না বললাম। তো ইন জেনারেল দেখা যায় যে একটা মানুষের পিএইচডির অ্যাপ্লিকেশনের খুবই ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তার স্টেটমেন্ট অফ পারপাস। প্রত্যেকটা মানুষের লাইফে কিছু মিনিংফুল স্টোরিজ থাকে যেটা তার পার্সোনালিটিকে শেপ করে বা তার ক্যারিয়ার চয়েস বা সে কেন পিএইচডি করতে চায় ওটাকে রিফ্লেক্ট করে। ফর এক্সাম্পল, আমি অনেক স্টেটমেন্ট অফ পারপাস দেখতাম যে কেউ বলতো যে ছোট থাকতে পাজল মিলাতো, ওখান থেকে তার ম্যাথের প্রবলেম সলভিং এর প্রতি হচ্ছে অ্যাট্রাকশন কাজ করে এন্ড এইভাবে সে আস্তে আস্তে ম্যাথের প্রতি প্যাশনেট হয়। তো তোমার স্টেটমেন্ট অফ পারপাস বা তোমার লাইফে আসলে মেইন মোটিভেশন কি ছিল ম্যাথমেটিক্সে? এরকম কোনো ইন্টারেস্টিং স্টোরি যদি আমাদেরকে ইন্সপায়ার করার জন্য শেয়ার করো। আচ্ছা, আমার যেমন ধরো আমি ম্যাথকে রিয়েল লাইফের সাথে অনেক বেশি কানেক্ট করতে পারি। যে কোনো ইভেন্ট বলো, মানে আই লাভ টু প্লে উইথ নাম্বারস, মানে সোজা ভাবে বললে। তো এই জন্য আসলে আমার মানে ম্যাথ নিয়ে কেন আগানো, এটা অনেক বড় একটা রিজন। আর ইন্টারেস্টিং যদি কোনো স্টোরি বলি, আসলে ধরো আমি যেটাই মানে আমার যেমন ইন্টারেস্ট হচ্ছে ম্যাথ বায়োলজি নিয়ে, আমার অনার্সের প্রজেক্ট বা মাস্টার্সের থিসিসও এটা। তো এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে যে যে জিনিসটা আসলে টোটালি বায়োলজির উপর ডিপেন্ড করে, সেটা আসলে ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেশন করে একটা মডেল ডেভেলপ, এই সময় আমরা মানুষকে সেভ করতে পারছি। বা ফাইন্যান্স বলো বা যে কোনো কিছু, ম্যাথ এত বেশি অ্যাপ্লিকেবল একটা জিনিস, মানে এই যে রিয়েল লাইফের সাথে কানেক্ট করাটা ম্যাথকে, এই কারণে আমার আসলে মানে ম্যাথে পিএইচডি করাটা সিলেক্ট করে, যেন আমি এই ফিল্ডে আরো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। মানে আমি যেটা জানি সেটা যেন রিয়েল লাইফের সাথে আরো ভালোভাবে কানেক্ট করতে পারি। অ্যান্ড ফর মাই এসওপি আমার ফোকাস ছিল আসলে দুইটা জিনিসে। যে একটা হচ্ছে ফার্স্ট অফ অল মানে আমার তো যেহেতু আমি একাডেমিয়াতে যাইতে চাই, তো আমার হায়ার স্টাডিজ তো আমার জন্য একদম ম্যান্ডেটরি একটা জিনিস। তো
এটা ছিল একটা যে আমার আসলে প্রফেসরই হওয়ার ইচ্ছা, আমার ম্যাথ পড়ায় মানুষকে ম্যাথের দিকে আরো ইন্সপায়ার করার ইচ্ছা, যে ম্যাথ সবাই যে ভয়টা পায়, ও ম্যাথ আসলে এরকম ভয় পাওয়ার মতো কোনো সাবজেক্ট না। তো এটা একটা ছিল আমার খুবই, যদি আমি মেইন পয়েন্ট বলি। আরেকটা ছিল যে আমি ম্যাথ দিয়ে আসলে রিয়েল ওয়ার্ল্ডের সাথে অনেক কানেক্ট করতে পারি, যে কোনো সেক্টরকে। হয়তো আমার এখন কাজ হয়েছে শুধু একটা সেক্টরে, বাট ম্যাথ দিয়ে সব সেক্টরের প্রবলেম আসলে সলভ করা যায়, বা অ্যাটলিস্ট অ্যাজাম্পশন করা যায় যে কি হবে। তো এই দুইটা কি পয়েন্ট ছিল আমার জন্য, যে হ্যাঁ এগুলোর জন্য আমি ম্যাথে হায়ার স্টাডিজ করতে চাই, বা এই কারণে আমার তাদের এই প্রোগ্রামটা খুবই পছন্দ হয়েছে। Okay. এখন হচ্ছে পিএইচডি করার জন্য দেয়ার আর সেভারাল অ্যাসপেক্টস, লাইক কোনো প্রফেসর ফেভারিট হতে পারে, কোনো ডিপার্টমেন্টের প্রতি তোমার এক্সট্রা অ্যাটেনশন থাকতে পারে, বা হচ্ছে স্পেসিফিক ইউনিভার্সিটি। তো তুমি আসলে এই ফ্যাক্টরস গুলো কিভাবে চুজ করেছো? ড্রিম কান্ট্রি, অর ইমেইলিং প্রফেসরস, অর চুজিং ইউনিভার্সিটিজ এন্ড স্কলারশিপস? তো ওভারঅল তোমার ইউনিভার্সিটি চুজিংটা কিরকম ছিল? আচ্ছা, প্রথমে হচ্ছে আমি ইউনিভার্সিটি গুলো পছন্দ করি ওইটার বেসিসে, যেহেতু আমার আসলে আমার অনার্স মাস্টার্স তো পিওর ম্যাথে, আমার আসলে পিওর ম্যাথ নিয়ে খুব একটা যে কাজ করার ইচ্ছা ছিল এরকম না। আমার অ্যাপ্লাইড সেক্টর গুলো আমাকে বেশি অ্যাট্রাক্ট করতো, এই কারণে আমার অনার্স মাস্টার্স এর প্রজেক্ট গুলাও বা থিসিসটাও হচ্ছে অ্যাপ্লাইড সেক্টরে। তো আমার মেইন প্রায়োরিটি ছিল আমার যে সেক্টরটা, ওই সেক্টরে কোন প্রফেসররা কাজ করে, তারা কোন কোন ভার্সিটিতে আছে। তো আমার ড্রিম কান্ট্রি অবশ্যই সবসময় ইউএসএই ছিল, তো আমি অন্য কোথাও অ্যাপ্লাই করিনি, শুধু ইউএসএ তেই অ্যাপ্লাই করেছি। অ্যান্ড ভার্সিটি প্রথম সিলেক্ট করলাম হচ্ছে প্রফেসর দেখে, আমি ডিপার্টমেন্ট দেখলাম। যেমন আমার সাথে রিলেটেড ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্স ছিল, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি, তারপর হচ্ছে ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বা ডেটা সায়েন্স। এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট হচ্ছে আমি দেখি ইউনিভার্সিটি সিলেক্ট করে করে। যেহেতু প্রথম হচ্ছে র্যাঙ্কিং ধরে সিলেক্ট করতে হবে, যেমন আমি টপ 10 থেকে একটা অ্যাপ্লাই করি, দেন আবার 30 থেকে 50-র মধ্যে দুইটা অ্যাপ্লাই করি, মানে এরকম দেখে দেখে যার যার প্রোফাইল বুঝে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আমি ওরকম রেঞ্জ থেকে, ইউএস নিউজের র্যাঙ্কিং দেখে ওখানে কিছু রেঞ্জ থেকে কয়েকটা ভার্সিটি সিলেক্ট করি। দেন আমি দেখি যে আমি যে ভার্সিটিগুলো সিলেক্ট করলাম, কাদের প্রফেসরের সাথে আমার কাজটা বেশি যায়, বা আমি তো এসওপি তে বলবো যে আমি এই কাজ নিয়ে এই ক্ষেত্রে কাজ করতে ইন্টারেস্টেড। তো হোয়াট ইফ সেখানে কোনো প্রফেসরই না থাকে যে আমার ক্ষেত্রে কাজ করে। তো এই জন্য দেখলাম, দেন আমি কিছু প্রফেসর মেইল করি, বাট ওনাদের আসলে মোস্টলি নেগেটিভই রিপ্লাই ছিল। ওনারা বলেছে যে তোমার প্রোফাইল ভালো, বাট তুমি সেন্ট্রালি অ্যাপ্লাই করো, আমাদের হাতে এখন আসলে ফান্ডিং নাই আমরা যে তোমাকে নিব, আলটিমেটলি তোমার সেন্ট্রালি অ্যাপ্লাই করেই আসতে হবে। তো দেন আমি ভার্সিটি গুলো সিলেক্ট করে প্রফেসর 10-12 জনের মতো মেইল করেছিলাম, কিন্তু কারো থেকে ওরকম পজিটিভ রিপ্লাই ছিল না, মানে যে আমাকে ডিরেক্ট নিয়ে নিবে। সবারই ছিল যে তুমি সেন্ট্রালি অ্যাপ্লাই করো, আমরা ওখান থেকে হচ্ছে জাজ করব। দেন অ্যাপ্লাই করলাম, ফোকাস দিলাম হচ্ছে প্রফেসররা কাজ করে কি নিয়ে, আর সেটা আমার সাথে ম্যাচ করে কিনা, ওভাবে বুঝে বুঝে আসলে অ্যাপ্লাই করা। ওকে, গ্রেট। তো তুমি যে হচ্ছে অ্যাডিশনাল যে এক্সাম গুলো দিতে হয়, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আর হচ্ছে জিআরই, তো তোমার কি মনে হয় তোমার অ্যাপ্লিকেশন প্রসেসে তুমি আসলে কি ফিগার আউট করতে পেরেছো যে পিএইচডির জন্য কি এখন রিসেন্টলি এগুলা খুবই ইম্পর্টেন্ট, লাইক হাই স্কোর কি খুবই ইম্পর্টেন্ট, অর রিসার্চটা বেশি ইম্পর্টেন্ট, অর মানে কোন ফ্যাক্টর গুলো অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টকে ভালো একটা জায়গায় পিএইচডি চান্সেস বাড়াতে পারে? তোমার কি মনে হয়? আচ্ছা, প্রথমে আমি যেটা বলবো, আমাদের অনেকেই বলে যে সিজিপিএ ম্যাটার করে না। আমার কাছে মনে হচ্ছে সিজিপিএ অনেক বেশি ম্যাটার করে। ইটস নট লাইক তোমার 2.8 2.9 থাকলে তুমি কোথাও চান্স পাবা না, তুমি চান্স পাবা, বাট তোমার যে থাকে না যে আচ্ছা আমার প্রোফাইল এরকম, আমি এই র্যাঙ্কের ভার্সিটিতে যেতে চাই। এখন আমি যদি বার্কলিতে অ্যাপ্লাই করি বা আমি এমআইটিতে অ্যাপ্লাই করি, ওরা হয়তো প্রথমেই দেখবে আমার সিজি তো 3.9-এর আশেপাশেও না। তো তখন ওরা, আমার মনে হয় যে সিজিপিএ দেখে হয়তো প্রথম বাদ দিয়ে দেয়, যদি খুব ভালো রিসার্চ প্রোফাইল না থাকে, যেটা আমার আসলে, আমার মাত্র একটা পেপার পাবলিশ হওয়া ছিল, তাও আবার খুব যে ভালো কোনো আহামরি জার্নালে ওরকমও না। তো কারো যদি সেটা থাকে, ওয়েল অ্যান্ড গুড। এছাড়া সিজিপিএ প্রথম ম্যাটার করে ভার্সিটির র্যাঙ্কের জন্য। দেন আমি বলবো যাদের সিজিপিএ কম তাদের অবশ্যই জিআরইটা যদি থাকে বেটার হয়, কারণ মানে ইট ইজ নট হার্টিং, তোমার প্রোফাইল রিচ করবে, এটা কোথাও ম্যান্ডেটরি না। আমি 10টা না 11টা প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলাম, একটা জায়গায় জিআরই রিকোয়ার্ড ছিল। তো জিআরই ইটস লাইক অলংকার বলতে পারো, যে জিআরই দেয়া থাকলে এটা হচ্ছে অর্নামেন্টের মতো কাজ করে, বাট ম্যান্ডেটরি না। আর জিআরই স্কোর যদি, যেহেতু আমরা ম্যাথ রিলেটেডই কিছুতে অ্যাপ্লাই করব, তো কোয়ান্টের স্কোরটা ম্যাটার করে। কোয়ান্টের স্কোর ভালো থাকলে এটা প্রোফাইলে খুবই ভালো ইম্প্যাক্ট ফেলে আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি। আর টোফেল
আইএলস যে যেটা দেয় কোনোটাতেই সমস্যা নেই, ওগুলাতে আসলে খুব হাই স্কোর লাগে না ওটাতে। ওই সব ইউনিভার্সিটির একটা বেসিক ক্রাইটেরিয়া থাকে, আইএলস এর জন্য 7 হলেই অ্যাপ্লাই করা যায়, টোফেলের জন্য 120-তে 80-র মতো হলেই সবগুলাতে অ্যাপ্লাই করা যায়। তো পরে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য একটু ঝামেলা করে, মানে ঝামেলা অ্যাজ ইন আরেকটা পরীক্ষা দেওয়া লাগে ওটা গিয়ে, বাট ওটা খুবই মানে কিছু না, ওটা সবাই পাশ করে। তো ও এটাই আমার মনে হয়, জিআরই টোফেল দিয়ে, মানে কেউ যদি জিআরই দিতে চায় তাহলে জিআরই টোফেল বা আইএলস দিয়ে হচ্ছে প্রিপারেশন শুরু করা উচিত অ্যাপ্লাই এর, মানে প্রোফাইল রেডি করা উচিত ওভাবে। ওকে, সো ধরো তুমি হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন শেষ, এরপর হচ্ছে একসেপ্টেন্স আসার পালা, ওই টাইমটা কিরকম ছিল? ধরো তোমার অনেক জায়গা থেকে একসেপ্টেন্স আসলো বা তুমি কনফিউজ যে কোনটাতে তুমি যাবা, তো আলটিমেটলি কিভাবে ইউনিভার্সিটি অফ আইওয়া ওয়াজ দ্য প্লেস ফর ইউ, ওইটার স্টোরিটা যদি একটু বলতে, যে আইওয়া তুমি কিভাবে পরে একসেপ্ট করলা ফাইনাল। আচ্ছা, আমি তো 10-11টাতে অ্যাপ্লাই করি। তো আমার কাছে অ্যাপ্লাই করার সময় মনে হচ্ছে ইটস ভেরি ইজি, সবগুলোতে হয়ে যাবে, অ্যাটলিস্ট সবগুলোতে না হোক 50-60% তো হবে। বাট আমি লিটারালি মাত্র 3টা ভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স পেয়েছি। তো 3টার মধ্যে আমি নামগুলো যদি বলি, ইউনিভার্সিটি অফ অ্যালাবামা বার্মিংহাম, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা শার্লট, আর ইউনিভার্সিটি অফ আইওয়া। দেন আমি হচ্ছে 3টা প্রোগ্রাম কম্পেয়ার করলাম। 3টা প্রোগ্রাম কম্পেয়ার করে আমার কাছে মনে হচ্ছে যে এটা অ্যাজ দ্য স্টেট বা অ্যাজ আমি যদি প্রোগ্রামও চিন্তা করি, এটা আসলে আমার সাথে বেশি ভালো যায়। কারণ এটা তো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্স। আমার এই প্রোগ্রামটায় প্রফেসর হচ্ছে, ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর আছে, ম্যাথের আছে, অ্যাপ্লাইড ম্যাথের আছে, ট্রিপল ইর আছে, মানে ইটস লাইক একটা মানে কোলাবোরেটেড একটা প্রোগ্রাম আর কি। তো এই কারণে আমার এই প্রোগ্রামটা চুজ করা। এমনিতে অ্যালাবামা আর শার্লট দুটাতে অ্যাপ্লাইড ম্যাথই এসেছিল, বাট ওই যে আমি আলটিমেটলি দেখলাম যে আমার কোর্স ওয়ার্ক, মানে কোর্স ওয়ার্ক, বেসিক কোর্স ওয়ার্ক মোটামুটি সেম থাকে, বাট মানে এখানে আরো কিছু এক্সট্রা ছিল, কারণ এখানে অনেকগুলো ডিপার্টমেন্টের কোলাবোরেশনে, তো তো এই কারণে এটা চুজ করা। দ্যাটস আ গ্রেট স্টোরি। আ- আর হ্যাঁ, আমি হচ্ছে আরেকটা জিনিস বলি। এখানে যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টের প্রফেসর থাকবে, আমি ওনাদের সাথে ডিসকাস করে আসলে আমার আহ, কোন দিকে রিসার্চ করতে ভালো লাগে, এখন পর্যন্ত তো একটা দিকেই করেছি। তো আমার ফার্দার যদি মনে হয় যে না আমি ফিজিক্সের কিছু নিয়ে কাজ করব, ওই রিলেটেড প্রফেসরদের সাথে আমি ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারতেছি এখানে পড়ার ফলে, বা ট্রিপলি রিলেটেড কিছুতে আমি ম্যাথ অ্যাপ্লাই করব। তো এই জিনিসগুলো আমার মাথায় ছিল আর কি, চুজ করার জন্য যে আমি আমার পুরো রিসার্চ ডিরেকশনই চেঞ্জ করে নতুন কিছু নিয়ে কাজ করতে পারবো যদি আমার ইন্টারেস্টেড ফিল হয়, আর আমার সামনে অনেকগুলো অপশন থাকতেছে তখন। দ্যাটস আ গ্রেট স্টোরি। অ্যান্ড আমরা যেহেতু এখন ইন্টারভিউর একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমি জানতে চাই যে ধরো তুমি এখন হচ্ছে নিউ একটা লাইফ স্টার্ট করতেছো, ইউ আর বিগিনিং ইউর পিএইচডি জার্নি, সো উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্যাট। বাট তোমার মতো যারা হচ্ছে এখন যারা হচ্ছে ফিউচার ম্যাথমেটিশিয়ানস আছে বা স্টেম ইনথুসিয়াস্ট ইন জেনারেল, যারা স্টেম ফিল্ডে আসতে চায়, তাদেরকে তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাও, স্পেশালি অ্যাজ আ বাংলাদেশি ম্যাথমেটিশিয়ান, হোয়াট উড বি ইয়োর মেসেজ? আচ্ছা, আম, আমি যদি বলি, মানে এইচএসসি লেভেলে কাউকে যদি বলি যে ম্যাথ পছন্দ করে, জেনারেলি ম্যাথ পড়তে চায়, বাসার প্রেশারে আমি কখনো বলবো না যে ইঞ্জিনিয়ারিং এ যাও। যদি ম্যাথ পড়তে ভালো লাগে আসলে ম্যাথ পড়ো, অনার্স মাস্টার্সে পড়ো। পড়ে দেন, ম্যাথ না এত ভার্সেটাইল একটা সাবজেক্ট, এখান থেকে তুমি যে কোনো জায়গায় সুইচ করতে পারবা। তো তোমার যদি ফার্দার মনে হয় তুমি ইঞ্জিনিয়ারিং এ পড়বা, তোমার থিসিসের সময় তুমি ওভাবে টপিক সিলেক্ট করে যদি থিসিস করো, তাহলে হচ্ছে তুমি আসলে ম্যাথ থেকে যে কোনো ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যালে যাওয়া যায়, সিভিলে যাওয়া যায়, ট্রিপল ইতে সুইচ করা যায়, সিএসসি তে সুইচ করা যায়, ডেটা সায়েন্সে সুইচ করা যায়, সফটওয়্যারে যাওয়া যায়। বিজনেসে পড়তে চাইলে 1-2টা কোর্স এক্সট্রা করে নিলে ইকোনমিক্সে যাওয়া যায়, ফাইন্যান্সে যাওয়া যায়, মার্কেটিং এ যাওয়া যায়। তো কারো যদি জেনুইনলি ম্যাথে ইন্টারেস্ট থাকে, আমরা যেটা করি বাংলাদেশিরা, যে বাসায় বলছে ম্যাথ ফিজিক্স পড়া যাবে না, পিওর সাবজেক্ট পড়া যাবে না, বুয়েট হয়েছে মানে বুয়েটেই পড়তে হবে, বা ইঞ্জিনিয়ারিং হয়েছে মানে ইঞ্জিনিয়ারিং এ পড়তে হবে, প্রাইভেটে পড়ে হইলেও ইঞ্জিনিয়ারিং এ পড়তে হবে। তা আমি বলবো এটা করো না, যদি প্যাশন থাকে ম্যাথে পড়ো, ফিজিক্সে পড়ো। আমি ফিজিক্সটা আসলে জানি না, বাট ম্যাথ অনেক ভার্সেটাইল একটা সাবজেক্ট, ম্যাথে যদি কারো প্যাশন থাকে সে ম্যাথ নিয়ে অনেক কিছু করতে পারবে। তো এটাই, ম্যাথ চুজ করো যদি ভালো লাগে, এটাই। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেকক্ষণ তুমি আমাদেরকে টাইম দিয়েছো, এন্ড আই হোপ যে এখান থেকে আমরা, যারা হচ্ছে এই এপিসোডটা দেখবে, তারা অনেক কিছু শিখতে পারবে এন্ড তাদের পিএইচডি তে অ্যাপ্লাই করাটা অনেক ইজি হয়ে যাবে। এন্ড দ্যাট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং এন্ড ওয়ান্ডারফুল স্টোরি, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভেরি ইন্সপায়ারিং স্টোরি, এন্ড উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর পিএইচডি। থ্যাংক ইউ।